হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা বাড়িতে পড়াশোনা করছো। আর যে সমস্ত অঙ্কগুলো আটকাচ্ছে আমাকে তোমরা অবশ্যই পাঠাও, ঠিক আছে? সেগুলো আমি তোমাদের সলিউশন করে পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। যাই হোক, আজকে আমরা আলোচনা করব গাউসের উপপাদ্য নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে এটা ছাড়া স্থির তড়িৎবিদ্যা আলোচনা করাটাই বেকার, ঠিক আছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা একদম ভালো করে শিখতে হবে, ঠিক আছে? তো আমরা আগের দিনে তড়িৎ ফ্লাক্স বলেছিলাম। ফ্লাক্সের সংজ্ঞা বলেছিলাম কি, কোন একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকেই ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলা হয়, তাই তো? আমরা পড়েছিলাম যে যদি কোনো তলের সঙ্গে ধরো ডিএস একটা তল যদি হয়, ঠিক আছে, এখানে ধরো প্রাবল্যের দিক যদি এটা হয় ই হয়, হ্যাঁ, আর এখানে এই যদি এই তলে যদি নর্মালটা হয় এই দিক বরাবর ডিএস ভেক্টর, ধরে এটা ডিএস ক্ষেত্রফলের তল, তাহলে এই তলের সঙ্গে ফ্লাক্স ডি5 হলে ডি5 সমান কি লেখা যায়? এইটা লেখা যায়, তাই তো? ই ডিএস কস থিটা, নাকি? এটা কি এভাবে লেখা যেতে পারে ভেক্টর ফর্মে, ই ডট ডিএস ভেক্টর, এটা আমরা জানি, তাই তো? আচ্ছা, তো এবার গসের উপপাদ্য কি বলছে? গসের ল বলছে যে কোন একটা বদ্ধতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতল দ্বারা পরিবেষ্টিত আধানের 1/এপসাইলন গুণ। কথা বুঝতে পারছিস কি বললাম? জিনিসটা বলে দিচ্ছি আমি। গসের উপপাদ্য বলছে কোন একটা বদ্ধতলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতল দ্বারা পরিবেষ্টিত আধানের 1/এপসাইলন গুণ, ঠিক আছে? অর্থাৎ কি, আমি একে দেখাচ্ছি একটুখানি। ধরো এখানে একটা ধরো আধান রয়েছে, ঠিক আছে, একটা কিউ আধান রয়েছে। তো আমি করলাম কি, একে বেষ্টন করে এরকম একটা আমি বদ্ধতল কল্পনা করলাম, ঠিক আছে? তলটা হচ্ছে এস, হলো। তাহলে গাউস কি বলছে? গাউস বলছে এই তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে। এখানে কত আছে? কিউ পরিমাণ আধান আছে, তাহলে এই কিউ পরিমাণ আধানের 1/এপসাইলন গুণ। অর্থাৎ কি, এখানে এই তলের সঙ্গে জড়িত মোট ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে ফাই সমান কত লিখতে হবে? ফাই সমান হবে Q/এপসাইলন, ঠিক আছে? এই মাধ্যমটার তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন। কথা বোঝা গেছে কি বললাম? আমাকে এইটা প্রুফ করে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি করছি কি, এইখানে একটা বিন্দু আমি চুজ করে নিচ্ছি, ধরো পি বিন্দু, ঠিক আছে? সারফেসের উপর একটা পি বিন্দু চুজ করে নিচ্ছি। এবার আমি কি করছি, এই পি কে কেন্দ্র করে একটা ক্ষুদ্র তল আমি ডিএস কল্পনা করলাম। এটা হচ্ছে ডিএস তল, ঠিক আছে? আচ্ছা, এই ধরে এখানে ধরো ও বিন্দু, এটা ও বিন্দু চার্জটা আছে। ধরো এই ডিস্টেন্সটা হলো আর, ঠিক আছে? এটা হচ্ছে আর ডিস্টেন্স। এবার কি বলা হচ্ছে, এই যে ডিএস তলটা, এটা এর কি একটা দিক থাকবে, একটা ক্ষেত্র ভেক্টর। আমি ধরলাম সেই দিকটা হচ্ছে তোমার ধরো এটা নর্মাল। কথা বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এবার পি বিন্দুতে ও বিন্দু চার্জের জন্য প্রাবল্য আমি ধরলাম কত? ই, এবং সেটা কাজ করছে কোন দিক বরাবর? একদম সোজা এরকম বরাবর, এই দিক বরাবর ইটা কাজ করছে। অর্থাৎ এখানে ডিএস ভেক্টর আর ই ভেক্টরের মধ্যে কোণ কত? আমি ধরলাম থিটা। কথা বোঝা গেছে? তাহলে যদি ডিএস তলের সঙ্গে জড়িত ফ্লাক্স হয় ডি5, তাহলে ডি5 সমান আমি কি লিখতে পারি? কি বললাম? ডিএস তলের সঙ্গে জড়িত ফ্লাক্স ডি5, তাহলে ডি5 সমান তাহলে কি হবে? অবশ্যই সেই ফর্মুলা আমার, ই ডিএস কস থিটা। কথা বোঝা গেছে? বা অন্য কথায় বললে কি হবে, ই ডিএস। এরকমও লেখা যায় একটা পদ্ধতি, এগুলো বিভিন্ন প্রকাশের পদ্ধতি। ই ডট এন ক্যাপ ডিএস, যেখানে এন ক্যাপটা কি? এন ক্যাপটা হলো ডিএস যে তলটা তার অভিলম্ব বরাবর একক ভেক্টর, ঠিক আছে? তাহলে এই গেল আমার এইটা। তাহলে এই সমগ্র তল দ্বারা যতটা ফ্লাক্স বেরোবে সেটা যদি ফাই হয়, তাহলে ফাই সমান তাহলে কি লিখতে পারি? ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তার গস কি বলছে? বলছে এই সমগ্র তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে ফাই সমান কি লিখতে হবে? বলছে আধানের 1/এপসাইলন গুণ হবে মোট ফ্লাক্সটা।
তাহলে কি লিখতে হবে, এটা সমান কিউ বাই এপসাইলন। আমাকে এইটা প্রুভ করে দেখাতে হবে, এইটা আমাকে প্রুভ করে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এত বোঝা গেছে, এটা হচ্ছে আমার ডি5 মান, এটা আমি জানি, বোঝা গেছে এটা। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমি ধরলাম এইটা আমার এলএইচএস, এইটা আমার আরএইচএস, তাই তো। তাহলে এলএইচএস টাকে আমি আগে বের করে দেবো কি জিনিসটা আসছে। তাহলে এগোনো যাক। তাহলে এখানে ইটা কি, ইটা হচ্ছে কিউ আধানের জন্য পি বিন্দুটা বললো, তাহলে লিখতেই পারি ই সমান কত হবে 1/4 এপসাইলন আধান বাই দূরত্বের স্কোয়ার, এটা আর দূরত্ব আর স্কোয়ার। কথা বোঝা গেছে কি বললাম? আচ্ছা ভালো কথা। ভেক্টর দিলে এখানে একটা আর ক্যাপ আসবে, আর ক্যাপ বরাবর চলে যাচ্ছে, এটা আর ক্যাপ বরাবর এই দিকটা আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এলএইচএস এ কি আছে, ই ডট ডিএস ভেক্টর বসাও। তাহলে তাহলে কি হবে, তাহলে 1/4 এপসাইলন কিউ বাই আর স্কোয়ার, তাই তো। এবার কি হবে, আর ক্যাপ ডট ডিএস ভেক্টর, এটা আছে। ফার্দার করো, ওয়ান বাই 4 এপসাইলন কিউ বাই আর স্কোয়ার, কি হবে এটা, এ ডট বি, এবি কস থিটা। তাহলে কি হবে, সিম্পল ডিএস কস থিটা, তাই তো। কেন, মড অফ আর ক্যাপ 1 আর মড অফ ডিএস ভেক্টর কি হবে, ডিএস, তাই তো। ক্ষেত্র ভেক্টরের মান কি হয়, ক্ষেত্র ভেক্টরের মান ওই ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়, হয়ে গেল এটা। তাহলে আমি পেলাম তাহলে কি, এই জিনিসটা। এবার একটু আমি সাজিয়ে লিখছি এটাকে, কিউ বাই 4 এপসাইলন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, লিখতেই পারি। এটা একটু চেনা জিনিস, দেখো ডিএস কস থিটা আজকে আগের দিন পড়া হয়েছিল। আমি করলাম কি, এখানে কিউ বিন্দুর সাথে ও বিন্দুর সাথে এই ডিএস এর পরিধি প্রত্যেকটা বিন্দু যোগ করলাম। তাহলে এইখানে যদি ঘন কোণ হয় আমার ডি ওমেগা, তাহলে ডি ওমেগা সমান কি লিখতে পারি আমি, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, আগে দিয়ে শিখেছিলাম এটা। তার মানে পরিষ্কার লিখতে পারি কিউ বাই 4 এপসাইলন ডি ওমেগা, হবে কি হবে না। তাহলে এটা কি হলো, তাহলে ডি ওমেগাটা কি, ডি ওমেগাটা হলো এই ডিএস তল দ্বারা ও বিন্দুতে সৃষ্ট ঘনকোণ, ঠিক আছে। তাহলে অলরেডি আমি কিন্তু ই ডট ডিএস পেয়ে গেছি, হয়ে গেছে, এটা পেয়ে গেছি। আমার দরকার, অর্থাৎ কি আমি ডি ফাইটা পেয়ে গেছি, ঠিক কিনা। আমার তো ফাই দরকার, মোট ফ্লাক্স দরকার। তাহলে করা যাক, এটা তুলে নেওয়া আগে। অতএব এটা এলএইচএস চলছে কিন্তু এখনো, ঠিক আছে। অতএব ফাই সমান তাহলে কি হবে, ইন্টি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কত লিখবো, ক্লোজ ইন্টিগ্রেশন কিউ বাই 4 এপসাইলন ডি ওমেগা, ঠিক আছে। বা ই ডট ডিএস সমান কি হবে, এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, চলে এলো ক্লোজ ইন্টিগ্রেশন ডি ওমেগা। এইবার মজার কেস, কি হবে এটা, কিউ বাই 4 এপসাইলনটা হয়ে গেল। এইবার ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা, তাহলে কি এই পুরো তলটা দ্বারা ও বিন্দুতে যতটা ঘনকোণ সৃষ্টি হয় আমরা জানি,
যে কোনো একটা বিন্দুতে তার চারপাশের সমগ্র তল দ্বারা সৃষ্ট ঘনকোণ কত হয়? 4 পাই। 4 পাই। তাহলে 4 পাই ক্যান্সেল আউট হয়ে গেল, পুরো থাকলো কি কিউ বাই এপসাইলন। অতএব ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু হয়ে গেল, এসে গেছে আমার তাহলে প্রুভড। ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। দেখো টোটাল, এটা তো টোটাল ফ্লাক্স, তাহলে ফ্লাক্স ইকুয়াল টু কি বেরোলো? আধানের 1 বাই এপসাইলন গুণ। এটাই প্রুফ ছিল আমার, তুলে নাও এটা। এবার ধরো এরকম থাকলো যে ওই রকমই তোমাকে একটা বদ্ধতল, একটা ধরো বদ্ধতল এরকম আছে, ঠিক আছে, কিন্তু আগে কি ছিল? এখানে একটি আধান ছিল, কিন্তু দেখা গেল এখানে একাধিক আধান আছে, Q1 একটা, Q2 একটা, এরকম করে Q3 একটা, এরকম করে আধান আছে, এরকম করে ধরো Qn অব্দি ধরো আছে, ঠিক আছে। এবং সেখানে সেই একই রকম, সেই তুমি একটা ডিএস তল কল্পনা করবে, ঠিক আছে, এই ডিএস তল কল্পনা করবে এরকম করে। তাহলে এক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা আধানের জন্য এখানে কি হবে? প্রাবল্য আলাদা আলাদা হবে, অর্থাৎ সমস্ত আধানের জন্য এখানে কি টোটাল ফ্লাক্স তৈরি হবে। আমরা জানি ফ্লাক্স একটা কি রাশি? স্কেলার রাশি এবং অ্যাডিটিভ, অর্থাৎ এখানে কি হয়, যদি একাধিক আধান থাকে তাহলে প্রত্যেকটা আধানের জন্য ফ্লাক্স বার করে যোগ করতে হবে। তখন তাহলে কি আগেরটা ছিল কি একটা সিঙ্গেল চার্জের জন্য, যদি মাল্টিপল চার্জ থাকে সেক্ষেত্রে তাহলে কেমন হবে? তাহলে এতগুলো আধানের জন্য মোট ফ্লাক্স তাহলে কত হবে? তাহলে আমার ভাই সমান তাহলে কি লিখবো আমি? এই জিনিসটা ই আছে, ঠিক কিনা? যদি টোটাল লব্ধিটা বললে হয় ই, তাহলে ই ডট ডিএস হবে কি হবে না? সমান লিখতে পারি এরকম করে, এস কি হবে এটা? E1 প্লাস E2 প্লাস E3 সব কি ভেক্টর যোগ করে এরকম করে কি En অবধি ডট ফর্মুলা ডিএস সমান কি হবে? সমান কি লিখতে হবে? তাহলে আমার নিয়ম কি আছে যে এই বদ্ধতল দ্বারা পরিবেষ্টিত আধানের 1 বাই এপসাইলন গুণ, ঠিক আছে। তাহলে 1 বাই এপসাইলন গুণটাকে লিখে দিচ্ছি, দিয়ে এবার টোটাল আধান তাহলে কত হবে? Q1 প্লাস Q2 প্লাস Q3 ডট ডট প্লাস Qn। তখন এটা হবে কি পরিবর্তিত রূপ। কথা বোঝা গেছে কি বললাম? এই হলো মূল বিষয়। একটা কথা উল্লেখ করে দিই, এক্ষেত্রে ধরো সবগুলো এখানে পজিটিভ ধরা আছে, যদি কোনো একটা চার্জ নেগেটিভ থাকে তখন কি হতো? তখন তোমায় কিন্তু আধানের জায়গাতে সেটা যে প্রকৃতির হবে, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ বসে আছে, নেগেটিভ হলে কিন্তু তোমাকে নেগেটিভ বসাতে হবে। কথাটা বুঝতে পেরেছো? এটা পজিটিভ বলে সবগুলো যোগ হয়ে গেছে, আধানের প্রকৃতি অনুযায়ী চিহ্ন বসবে, এটা পজিটিভ তাই সব যোগ চিহ্ন বসেছে, নেগেটিভ হলে কি হবে? এগুলোর সামনে মাইনাস বসবে, ঠিক আছে। এই হলো বিষয়। চলো এবারে আমরা পরের পার্টটাতে যাব। এবার দেখতে যদি আধানটা বদ্ধতলের বাইরে থাকে সেক্ষেত্রে কি হবে সেটা আমাদের একটু চেক করে দেখতে হবে। তার মানে কি, আমি ধরো আধান নিলাম এইখানটাতে, ধরো এখানে একটা আধান আছে কিউ, ঠিক আছে। তো আমি এর ঠিক পাশে একটা এরকম করে একটা বদ্ধতল আমি এরকম করে কি করলাম আঁকলাম, এটা আছে বদ্ধতল এস, ঠিক আছে। এই ও বিন্দুকে ধরে আমাকে কি করতে হবে? ডি ওমেগা মাপের একটা ঘনকোণ আমার আঁকতে হবে, অর্থাৎ কি আমি এখানে যে ঘনকোণটা আঁকবো তার মানটা কত? ডি ওমেগা, ছোট একটা ঘনকোণ আঁকি। তাহলে এই ধরো সেই ঘনকোণটা আঁকা হয়ে গেল, কথা বোঝা গেছে? এবার এই যে ঘনকোণটা এইখানে যে তলটা কাট করলো সেটা আমি ধরলাম কত? DS1, আর এখানে তলটা হচ্ছে ধরো DS2, কথা বোঝা গেছে? আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে যে আমি ধরে নিলাম এই DS1 তলটা থেকে ও বিন্দু দূরত্বটা হচ্ছে, এটা হচ্ছে R1, এবং এখান থেকে ও বিন্দু থেকে DS2 তলের দূরত্ব হচ্ছে R2, হলো? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে লক্ষ্য করো, এখানে কি ও বিন্দুতে কিউ চার্জ আছে, প্লাস কিউ চার্জ আছে, তাহলে এই ও বিন্দুর প্লাস কিউ চার্জের জন্য DS1 তলের উপরে এইখানে প্রাবল্য কত হবে? E1 ধরলাম আমি, সেটাকে সোজা এরকম আর কে বরাবর হবে। একইভাবে এই প্লাস কিউ চার্জের জন্য DS2 তলের উপরে প্রাবল্য কোন দিকে হবে? এই দিক বরাবর হবে, এবং সেটার মান হবে E2 ধরলাম। এবার আমাকে নর্মাল করে দেখতে হবে,
ডিএসন তলের দিক কোন দিকে, তার নর্মাল বরাবর, অভিলম্ব বরাবর। এইটা হচ্ছে ডিএসন ভেক্টর, ডিএসন এর দিক। একইভাবে ডিএস2 দিকটা কোন দিকে হবে, তার নর্মাল বরাবর, ডিএস2 ভেক্টর। আমি ধরলাম এই কোণটা হচ্ছে θ1, এই কোণটা হচ্ছে θ2। আমার ছবি এখানে মোটামুটি কমপ্লিট। এবারে বক্তব্য হচ্ছে যে তাহলে লক্ষ্য করে দেখো, এখানে প্লাস কিউ চার্জ আছে, তাহলে বলরেখাগুলো এই জায়গায় কি অন্তর্মুখী আর এখানে কি বহির্মুখী। তাহলে প্লাস কিউ চার্জের জন্য ডিএসন তলের সঙ্গে জড়িত ফ্লাক্সটা কি হবে, নেগেটিভ না পজিটিভ? অবশ্যই নেগেটিভ হবে, কারণ এখানে বলরেখা কিরকম অন্তর্মুখী, তাই নেগেটিভ হবে। তাহলে ডিএসন তলের জন্য যদি তোমার ফ্লাক্স হয় d∅1, তাহলে d∅1 সমান কি লিখতে পারি আমি, মাইনাস কি হবে সেই ফর্মুলা E1 ডট ds1, বা ভাঙলে E1 ds1 cos θ1। একইভাবে ds2 তলের সঙ্গে জড়িত ফ্লাক্স যদি d∅2 হয়, তাহলে d∅2 সমান তাহলে কত লিখতে পারবো আমি, এবার কিন্তু পজিটিভ, তাহলে কি, তাহলে E2 ডট ds2, দ্যাট ইজ E2 ds2 cos কত হবে, θ2 হবে। তো বোঝা গেছে। তাহলে তাহলে মোট ফ্লাক্স তাহলে কত হচ্ছে, তাহলে মাইনাস E1 ds1 cos θ1 প্লাস E2 ds2 cos θ2 বুঝেছেন। এবারে এটাকে আমি একটুখানি ভেঙে লিখছি, অর্থাৎ প্রাবল্যের রাশিমালাটা আমরা এবারে কি করব, বসিয়ে দেবো। দেখো তাহলে কত হচ্ছে, এটা মোট ফ্লাক্স তাহলে কত হচ্ছে দেখো। তাহলে ইওন এর মানটা বসাই, তাহলে ইওন এর মানটা তাহলে কত হবে, q/4πr1²। আচ্ছা ভুলে গেল, এপসাইলনটা দেওয়া হয়নি, এপসাইলন r1², সামনে মাইনাস ছিল। এবার কি ds1 cos θ1 প্লাস q/4πε r2², E2 মানটা, তারপরে ds2 cos θ2। তাহলে কত হবে, একটু সাজিয়ে লিখছি, মাইনাস q/4πε ইন্টু ds1 cos θ1 বাই r1² প্লাস q/4πε ds2 cos θ2 বাই r2²। এবার এই দুটো জায়গায় চেক করো একটুখানি, খেয়াল করো এটা কি আছে, ds1 cos θ1 বাই r1²। তার মানে কি, এটা হচ্ছে ds1 তল দ্বারা ও বিন্দু সৃষ্ট ঘনকোণ, যার মানটা কত ধরেছিলাম আমি, d ω, এটাই সেই ঘনকোণ d ω। তাহলে মাইনাস q/4πε d ω প্লাস আবার কি লিখি, এটা q/4πε, এটা কি ds2 তল দ্বারা ও বিন্দু সৃষ্ট ঘনকোণ, তাই তো। তাহলে এটাও সেই d ω হবে, কারণ একই ঘনকোণ দ্বারাই দুটো তল পেয়েছি আমরা, তাই না। তাহলে এটা যোগফল তাহলে কত হচ্ছে, 0, এটা কেটে যাচ্ছে না, 0 হয়ে গেল। তার মানে কি, তাহলে এখানে যে তোমার ও বিন্দু আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, এর জন্য আমি যে ঘনকোণটা পেলাম, সেই ঘনকোণটা কি একটা শঙ্কু তৈরি করেছে, তার জন্য দুটো তল পেয়েছি, এক জোড়া তল পেয়েছি। তারপর সেই এক জোড়া তলের জন্য অন্তর্মুখী আর বহির্মুখী ফ্লাক্স মিলে মোট ফ্লাক্স কত, নেট ফ্লাক্স কত হলো, 0 হয়ে গেল। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে ও বিন্দুতে কি আছে, প্লাস কিউ চার্জ আছে। তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য এখানে কি তোমার ফ্লাক্স পাওয়া যাচ্ছে। ও বিন্দু যে ঘনকোণ d ω, সেই d ω এর জন্য ক জোড়া তল পেলাম আমি, ds1 ds2 এক জোড়া তল পেয়েছি। এই এক জোড়া তলের জন্য মোট ফ্লাক্স কত হচ্ছে, 0 হচ্ছে। তার মানে তুমি যেখানেই আধান রাখো না কেন, প্রত্যেকটা আধানের জন্য আমি কি একটা ঘনকোণ আঁকলে এক জোড়া তল পাবো, একটা বহির্মুখী ফ্লাক্স দেবে, একটা অন্তর্মুখী ফ্লাক্স দেবে, যোগফল কত আসছে, 0 আসছে। তার মানে আধান যেখানে থাকুক না কেন, প্রত্যেকটা আধানের জন্য এই টোটাল যে তলটা আমি কল্পনা করি, সেই তলের সঙ্গে জড়িত মোট ফ্লাক্স তাহলে কত হবে, 0 হবে। কারণ এখানে কি হচ্ছে, টোটাল তলটা কল্পনা করলেই কি এরকম কয়েক জোড়া আমি তল পাবো, ক্ষুদ্র ক্ষুদ্র তল পাবো, আর প্রত্যেক জোড়া ক্ষুদ্র তলের জন্য মোট ফ্লাক্স কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে।
তাই জন্য এই তলের সঙ্গে জড়িত মোট ফ্লাক্স তাহলে কত হবে? 0 হবে। ঠিক আছে, এটা গসের সূত্রের একটা বড় অনুসিদ্ধান্ত। যদি আধান যদি তোমার বদ্ধতলের বাইরে থাকে সেক্ষেত্রে বদ্ধতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু 0, নেট ফ্লাক্সটা 0 হবে। ঠিক আছে, তুলে নাও এটা। তাহলে এবার আমরা পড়বো কি, গাউসের উপপাদ্যের কিছু প্রয়োগ পড়বো। ঠিক আছে, গাউসের উপপাদ্যের মেন ব্যাপারটা হচ্ছে এটা, এই উপপাদ্যটা প্রয়োগ করে আমরা বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, আমরা তড়িৎ প্রাবল্যের মান বের করতে পারি। এটাই হলো এর ইম্পর্টেন্স। ঠিক আছে, তো সেটা কি করে হয় সেটা আমরা এবার দেখবো। আমাদের প্রথম আইটেম রয়েছে কি, বিন্দু আধানের জন্য আমাদেরকে প্রাবল্য বের করতে হবে। ধরো তোমার কাছে এরকম একটা, ধরো এই ধরো ও বিন্দু, এইখানে ধরো একটা আধান রয়েছে কিউ। ঠিক আছে, বলছে যে এর জন্য এর থেকে ধরো আর দূরত্বে একটা বিন্দুতে, ধরো একটা পি বিন্দু, এইখানে আমাকে প্রাবল্যটা বের করতে বলেছে। কি করে করবে? ঠিক আছে, দেখো আগেই বলা হয়েছে কি, যে কোনো বদ্ধতলের সঙ্গে জড়িত টোটাল ফ্লাক্স ওই বদ্ধতল দ্বারা পরিবেষ্টিত মোট আধানের 1/ε গুণ। ভালো কথা। তাহলে এখানে প্রথম স্টেপ সবসময় হবে, যখনই এই ধরনের কোনো প্রবলেম করবে, প্রথম স্টেপ হবে আধানটাকে ঘিরে একটা বদ্ধতল কল্পনা করা। আমি কি করছি, এই আধানটাকে ঘিরে একটা, এই আর ব্যাসার্ধে নিয়ে একটা আমি কি করছি, গোলক কল্পনা করছি। এই যে গোলকটা, এটাই টোটাল গাউসীয় তল হিসাবে কাজ করবে। এটা একটা বদ্ধতল, তাই না? গোলক তো, 3D তো, আধানটা যাদিক থেকে ঘিরে রেখেছে, এটাই হলো এখানে গাউসীয় তল। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো, এক্ষেত্রে কিউটা সেন্টারে রয়েছে, তাহলে এই কিউর জন্য এই বিন্দুতে প্রাবল্য কোন দিক বরাবর হবে? স্বাভাবিক কথা কি, আর ক্যাপ বরাবর হবে। এটাই হবে কি, ই ভেক্টরের দিক। হবে কি হবে না? রেডিয়ালি আউটওয়ার্ড, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। এবার আমি করলাম কি, এই পি বিন্দুকে বেষ্টন করে আমি একটা ক্ষুদ্র অঞ্চল বা ক্ষেত্রফল ডিএস কল্পনা করলাম। কথা বুঝতে পেরেছো? লক্ষ্য করে দেখো, এই যে ডিএস তল, এই যে ডিএস তলটা আঁকলাম, এই ডিএস তলের দিক কোন দিকে হবে? ঠিক একই রকম বরাবর কি হবে, আর ক্যাপ বরাবর। অর্থাৎ কি, এটাও এই বাইরের দিকেই হবে। তার মানে ডিএস ভেক্টর, এটা হবে কি ডিএস ভেক্টর। তাহলে ডিএস ভেক্টর আর ই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই এখানে থিটা হবে কত? 0 ডিগ্রি। আরেকটা বিষয় এখানে জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে লক্ষ্য করে দেখো, এই যে গোলকটা আঁকা হয়েছে, এর পরিধির প্রত্যেকটা বিন্দু কিন্তু ও থেকে সমদূরবর্তী। দেখো এই দূরত্বটা যদি আর হয়, এটাও কত হবে? আর হবে, এখানেও আর হবে, এখানেও আর। তার মানে কি, এই গাউসীয় তলের প্রত্যেকটা বিন্দুতে যদি প্রাবল্য আমি ধরি, সেই প্রাবল্যটার মান কিন্তু একই আসবে। যদি এখানে ই হয়, তাহলে এখানেও ই, এখানেও ই, এখানেও ই। প্রত্যেকটা বিন্দুতেই তলের উপরে কি হবে? প্রাবল্যটা ই হবে। তার মানে প্রতিসাম্য থেকে বলতে পারি আমি, এই তলের উপর প্রত্যেকটা বিন্দুতে ইর মান কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে যদি এই তলের সঙ্গে জড়িত মোট ফ্লাক্স হয় ফাই, তাহলে ফাই সমান কি লিখতে পারি? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। অবশ্যই হবে এটা। সমান কি বলছে, গাউস কি বলেছে? সেটা হচ্ছে এই বদ্ধতল দ্বারা পরিবেষ্টিত আধান, সেটা কত? কিউ, তার 1/ε গুণ। এটাই আমার সূত্র রয়েছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে, সেটা হচ্ছে এইটা লিখি, এটা ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তাহলে কত হবে? ই ডট প্রোডাক্ট ই ডিএস কস কত ডিগ্রি হবে? আমি করেই দেখিয়ে দিচ্ছি। কস কত ডিগ্রি? 0 ডিগ্রি, যেহেতু ই এবং ডিএস পরস্পর সমান্তরাল, একই দিক বরাবর। ভালো কথা, ইকুয়াল টু কি? কিউ বাই এপসাইলন। তাহলে এখন ঘটনা হচ্ছে যে ইটা কি বলেছি আমি, এই তলের প্রত্যেকটা বিন্দু কি কনস্ট্যান্ট, তো এইটাকে বাইরে বের করে দাও। তাহলে ই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস cos 0 মানে 1 হয়েছে, ইকুয়াল টু কি হবে? কিউ বাই এপসাইলন, দ্যাট ইজ ই ইনটু, এবার কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস, তার মানে কি ডিএস এর উপরে ইন্টিগ্রেশন। তাহলে কি এই ডিএস কে ইন্টিগ্রেট করলে আমি কি পুরো তলের ক্ষেত্রফল পাবো? এস ইকুয়াল টু কত হবে? এস ইকুয়াল টু 4πr², অর্থাৎ গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ই ইনটু 4πr² ইকুয়াল টু কি হবে? কিউ বাই এপসাইলন, বা ই ইকুয়াল টু কিউ বাই 4πε r²। এটা আমরা অলরেডি আগে করেছিলাম, এটা চেনা রাশি মারা।
কিউ আধান থেকে আর দূরত্বে প্রাবল্যের রাশিমালা কিউ বাই 4πε আসবে, যেটাকে আমরা গসের ল থেকে পেয়ে গেলাম। দিক কোন দিক হবে? অবশ্যই কি হবে? ওপি বরাবর, বাইরের দিকে রেডিয়ালি আউটওয়ার্ড। কথা বোঝা গেছে? যদি এখানে ধরো, যদি এখানে হতো তাহলে এখানে ধরো এই যদি ধরো কিউ ধরে হতো তো তখন কি ও কিউ বরাবর হতো, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে কি হবে? ই হবে। ঠিক আছে, আচ্ছা এবার একটা স্পেশাল কেস, খোলো। ঠিক আছে, ধরো তোমার কাছে এরকম একটা আয়ত পাতলা খোলক রয়েছে। ঠিক আছে, একটা গোলীয় খোলক যার রেডিয়াসটা হচ্ছে আর। ঠিক আছে, এবং একে ধরো কিউ আধান আহিত করা হয়। আধানটা কি হবে? এরকম করে বাইরের পৃষ্ঠে এরকম করে কি থাকবে? এরকম করে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বুঝেছ? ঠিক আছে, এবার ধর আমাকে বললো যে এর থেকে আর দূরত্বে একটা বিন্দুতে প্রাবল্য বের কর এই সমগ্র গোলকের জন্য। কথা বুঝতে পেরেছো? ভালো কথা। তাহলে এইটা করার আমি কি বলেছিলাম? দেখো এই গোলকটার টোটাল আধান কিন্তু কিউ, ঠিক তো? এই যে পাতলা গোলীয় খোলকের আধানটা কত? কিউ। প্রথমে কি আমার গাউসীয় তল লাগবে। আমি করলাম কি, তাহলে এই যে গোলীয় খোলক তাকে বেষ্টন করে আমি একটা এই ছোট আর ব্যাসার্ধের আমি কি করলাম, একটা গাউসীয় তল কল্পনা করে নিলাম। এটাও সে কি হবে? সিমেট্রির জন্য কি হবে? এটা গোলীয় তলই একটা হবে। তাহলে এর রেডিয়াসটা কত? আর। তাহলে অবশ্যই এর টোটাল ক্ষেত্রফল তাহলে কত হবে? 4πr²। তাহলে আমি ধরলাম এই টোটাল আধানটা এই সেন্টার ও তে কেন্দ্রীভূত আছে। এই যে কিউটা, এটাকে ধরলাম কি এই যে বিন্দুটা ও বিন্দু এখানে কি আছে? কেন্দ্রীভূত আছে। তাহলে এইখানে কিউ আধানের জন্য এই বিন্দুটা ধরো একটা পি বিন্দু, পি বিন্দুটা বললো কোন দিক বরাবর হবে? রেডিয়ালি আউটওয়ার্ড। এইটা হবে কি ই এর দিক। কথা বোঝা গেছে? এবার আমি করলাম কি, এই যে গোলীয় তল এইখানে একটা খুব ক্ষুদ্র একটা অংশ পি বিন্দুতে আমি ডিএস তল কল্পনা করলাম। তাহলে ডিএস এর দিক কোন দিক হবে? সেটাও এই দিক বরাবরই হবে, ডিএস ভেক্টর। তার মানে ডিএস ভেক্টর আর ই ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা সমান্তরাল কত হবে? 0 ডিগ্রি। ডিএস এবং ই কি হবে? পরস্পর সমান্তরাল। ব্যাস। তাহলে এবার আমার এই টোটাল গোলীয় তলের জন্য ফ্লাক্স যদি ফাই হয়, ফাই সমান কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস সমান কি? গাউস কি বলছে? এই টোটাল যে বদ্ধতল সেটা যে আধানকে পরিবেষ্টন করছে কত? সেটা কিউ আধান বাই এপসাইলন, মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ। বা এখন কি হবে? এটা ই ডট ডিএস, দ্যাট ইজ কি আবার আগের মতো ই ডিএস কস থিটা কস 0, তার মানে ই ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এবার কি এখান থেকে তুমি যেখানেই যাও না কেন, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য কি হবে? যদি এখানে ই হয় তাহলে এখানেও ই, এখানেও ই, এখানেও ই, প্রতিসাম্যের জন্য পাচ্ছি এটা। তাহলে এটা কি হবে? এই তলে প্রত্যেকটা বিন্দু কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে দাও। ক্লোজ ইন্টিগ্রেশন অফ কি হবে? ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, দ্যাট ইজ ই। এবার ডিএস এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে? এই সমগ্র গাউসীয় তলের ক্ষেত্রফলটা আসবে কত? 4πr² ইন্টু 4π ছোট r² ইকুয়াল টু কি হবে? কিউ বাই এপসাইলন, দ্যাট মিন্স ইকুয়াল টু কিউ বাই 4π এপসাইলন r²। দিক কোন দিক বরাবর হবে? দিক হবে কোন দিক বরাবর? ও পি বরাবর, ওপি বরাবর, অ্যালং ওপি। হলো এটা। এবার এটার আমরা একটা স্পেশাল কেস দেখব। ঠিক আছে, দেখো তাহলে আমরা আগেরটা কি করলাম? খোলকের বাইরে করেছিলাম না, এবার আমরা ভেতরে করব। ঠিক আছে, আমরা কোথায় করবো? এবারে খোলকের ভেতরে করব। সেই খোলকটা আঁকি তাহলে। এই সেই আহিত গোলীয় খোলক, সেন্টার ও, রেডিয়াস বড় আর। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার কত আধান দিয়েছে? একে কিউ আধান দিয়েছে। তাহলে কি কিউ আধানটা আগের মতো কি হবে? এর এই তলে কি হবে? ছড়িয়ে ছিটিয়ে থাকবে। হয়ে গেল। এবার
ধরো আমাকে এইরকম একটা বিন্দু, ধরো এই এক্স দূরত্বে একটা বিন্দুতে আমাকে প্রাবল্যটা বার করতে হবে। এইখানে সেই পি বিন্দুটা আছে, এইখানে প্রাবল্যটা আমাকে বের করতে হবে, এইখানে আমাকে ইটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজটা হবে যে বিন্দুকে বলেছে, তাহলে কি ও বিন্দুকে বেষ্টন করে এই ওপি ব্যাসার্ধ নিয়ে একটা আমি কি করি, গাউসীয় তল কল্পনা করি। কথা বোঝা গেছে? এইখানে একটা ছোট তল আঁকলাম, ডিএস হলো। ওকে, তাহলে আমার নিয়ম কি বলছে? টোটাল এই গাউসীয় তলের জন্য যদি ফ্লাক্স হয় ফাই, ফাই সমান তাহলে কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কি হবে? বলো কি হবে? এইবার হচ্ছে কোশ্চেন, এখানে এই যে গাউসীয় তলটা, এর ভিতরে কত আধান আছে? এই যে গাউসীয় তলটা ছোটটা যেটা, সেটা কতটা আধানকে বেষ্টন করছে? কোন আধানকে বেষ্টন করছে না তো, কেননা সমগ্র আধানতের বাইরে পড়ে যাচ্ছে। এইখানে আধানগুলো আছে, এখানে তো কোনো আধানই নেই। সেক্ষেত্রে তলটা বাইরে ছিল বলে আমি সমগ্র আধানকে ভেতরে ধরতে পেরেছিলাম, কিন্তু এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তলটাই তো এই গোলকের ভেতরে, তাহলে এখানে কোনো আধান তো নেই। তার মানে এই যে গাউসীয় তল, সে কিন্তু কোনো আধানকে বেষ্টন করছে না। তাহলে সিম্পল 0/ε, দ্যাট ইজ 0। এবার বাকি কি হবে? তাহলে ই বাইরে চলে গেল, ডিএস, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন কি হবে? ডিএস ইকুয়াল টু 0 বা ই ইন্টু 4πx² ইকুয়াল টু কত হবে? 0, কারণ এই তলের ক্ষেত্রফল কত হবে? 4πx², বা ই ইকুয়াল টু 0। তার মানে পি বিন্দুতে কোনো প্রাবল্য থাকবে না। কেন থাকবে না? স্বাভাবিক কথা, এইখানে কোনো আধান নেই। আধান সব কোথায় আছে? এর বাইরের তলে, এই যে গোলীয় খোলক তার তলে কি আছে? ছড়িয়ে ছিটিয়ে আছে, সেন্টারে কোনো আধানই নেই। তাই জন্য এখানে কি গাউসীয় তল কোনো আধানকে বেষ্টন করছে না, যার ফলে এখানে কোনো প্রাবল্য পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে আপনি জানা গেল কি, যে কোন একটা আহিত গোলীয় খোলকের অভ্যন্তরে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মান কত হবে? 0 হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুলে নাও এটা। তাহলে আজকের ক্লাসে এত দূরই থাকবে। এর পরের ক্লাসে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে আরো বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, বিভিন্ন আমাদের বডিতে বিভিন্ন সমস্যা থাকবে, সেগুলোতে আমরা প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে আগে খাতায় তোলো এবং প্র্যাকটিস করো, কেননা গাউসের সূত্রটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা খুব সহজেই এই সূত্র প্রয়োগ করে কিন্তু প্রাবল্য নির্ণয় করতে পারি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য গুড বাই।